আপনারা জানেন এই যে ১ মাসের বেশি যুদ্ধ করলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারা যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো এবং তারা যেটা আশা করেছিল যে ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার ভেতরেই ইরানকে পদানত করবে, শেষ করে দেবে। সেটা হয়নি বলেই ট্রাম্প বুঝতে পেরেছে যে যতদিন যুদ্ধ চলবে এই নিয়মে ইরানের উপর তাদের বিজয় লাভ করা সম্ভবপর হবে না। তবে আমি গতকাল যেটা বলেছি, ট্রাম্প হঠাৎ করে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিলেন। ব্যাপারটা কি? এটাই আজকের আলোচ্য বিষয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শেয়ার করবেন ও আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা একসঙ্গেই কাজ করছি পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য, এবং মধ্যপ্রাচ্যে শান্তি আসলে বাংলাদেশেও শান্তি আসবে। বাংলাদেশ বিশ্বের বাইরের কোনো দেশ নয়। সারা বিশ্বে যা ঘটে তার প্রতিফলন ঘটে বাংলাদেশে এবং সব দেশে। তো আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে ইউরোপে নেটোভুক্ত দেশগুলোতে ট্রাম্পের কথায় কেউ যুদ্ধে যোগ দিতে চাইছে না। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে নিচের দিকে। যেটা আমি কালকে বলেছি আপনাদের, ট্রাম্প কিন্তু কোনো ব্যক্তি না। এমন এক ব্যক্তিকে তারা তাদের প্রতিনিধি বানিয়ে সামনে এনেছে যে লোকটা একটু কথাবার্তা মানে ভদ্র সৌজন্য বোধ নেই, ভদ্রতা নেই, খুবই ক্রুড। তবে নিও কনজারভেটিভ যারা সাম্রাজ্যবাদী, তারা এই ধরনের একটা পাগলকেই ব্যবহার করতে চায়। এর আগেও কিন্তু করেছে। জর্জ বুশ জুনিয়র, ২ নম্বর বুশ, যে ইরাক আক্রমণ করে ইরাককে ধ্বংস করলো ২০০৩ সালে, সেও কিন্তু ট্রাম্পের মতোই আনসফিস্টিকেটেড ক্রুড টাইপের মানুষ ছিল। তাকে আবার কনজারভেটিভরা খুব পছন্দ করে। এ ধরনের লোক, নিম্ন শ্রেণীর লোকজন যারা, তারা এই ধরনের গুন্ডা বদমাস টাইপ লোকদেরকে সমর্থন করে। বাংলাদেশও দেখেন না, এই যে ইয়াবা বদি বলেন, জয়নাল হাজারি, ইয়াবা বদি, তারপরে শামীম ওসমান, এদেরকে নির্বাচিত করার প্রচুর লোক আছে যারা এ ধরনের কথা শুনতে চায়। আমেরিকাতেও আছে। তো যাই হোক, ট্রাম্প কোনো পাগল না। ট্রাম্পের মাথায় হয়তো একটু ছিট আছে, তবে সে জাতে মাতাল তালে ঠিক। সে আমেরিকার নিও কনজারভেটিভ, নিও ইম্পেরিয়ালিস্ট। সবচেয়ে যেটা মারাত্মক ব্যাপার সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এখন ক্ষমতায় আছে, যে লবিটা ক্ষমতা চালাচ্ছে, তারা ঊনবিংশ শতাব্দী বা অষ্টাদশ শতাব্দীতে ফিরে যেতে যাচ্ছে। তারা ২০০ বছরের পেছনে যে হোয়াইট সুপ্রিমেসি ছিল, সাদারা সারা পৃথিবী কন্ট্রোল করবে, এক ধরনের রেসিজম, খ্রিস্টান র্যাডিক্যালিজম এবং যেটাকে বলা হয় জায়নিজম, ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে জায়নিস্ট রয়েছে, যারা মনে করে ইসরায়েল আল্লাহর একটা প্রমিস ল্যান্ড, সেখানে তাদের থাকার অধিকার আছে এবং তারা ওই অঞ্চল পুরোটাই তারা রাজত্ব করবে, শাসন করবে। গ্রেটার ইসরায়েল, গ্রেটার ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক লোক বিশ্বাস করে এবং তাদের পরিকল্পনা হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলগুলো সহ পৃথিবীর সর্বত্র আবার হোয়াইট সুপ্রিমেসিস্টরা শাসন করবে। কলোনিয়াল যুগে ফিরে যাবে, সাম্রাজ্যবাদের যুগে ফিরে যাবে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প আজকে কানাডাকে 51st স্টেট বানাতে চায়, গ্রিনল্যান্ড চায়, তারা মেক্সিকো চায়, ভেনেজুয়েলার থেকে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে তেলের খনিগুলো দখল করে নিল। তারা বলে ইরানের তেল আমার দরকার, আমার হরমুজ প্রণালী খুলে দিতে হবে। মানে সারা দুনিয়াতে একটা মাতব্বরি। এটা হচ্ছে সাম্রাজ্যবাদের লক্ষণ। এই সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ইহুদি সাম্রাজ্যবাদ, জায়নিস্ট সাম্রাজ্যবাদ একত্রিত হয়েছে। এখন
জায়নিস্ট সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রকে চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়নিস্ট লবির বিরুদ্ধে যেতে পারবে না। যত বড় ব্যবসা, যত বড় বড় কর্পোরেশন, যত বড় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যত বড় বড় ব্যাংক, তার শতকরা ৯৯ ভাগই জুদের হাতে, জায়নিস্টদের হাতে। তারা যদি ইনভেস্টমেন্ট বন্ধ করে দেয়, ব্যবসা বাণিজ্য যদি তারা বন্ধ করে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র মন্দায় পড়ে যাবে। যেটা আমার প্রিয় একটা ফ্রেজ, যে সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ, অল ওয়ার্স আর ট্রেড ওয়ার। মধ্যপ্রাচ্যে যেটা হচ্ছে সেটা কিন্তু ধর্মের কোনো ব্যাপার না, যে মুসলমানদের সঙ্গে খ্রিস্টান বা ইহুদিদের যুদ্ধ, সেটা কিন্তু নয়। খোদ ইরানে যে পরিমাণ ইহুদি আছেন এবং যারা আছে তারা খুবই ভালো আছে। ইরানে ইহুদিদের কোনো সমস্যা নেই, তারা সমমর্যাদায় ইরানে বাস করে। মরক্কোতেও ইহুদি আছে, তারাও ভালোভাবে বসবাস করে, তাদের উপরে কেউ হামলা করে না, আক্রমণ করে না। সুতরাং দ্বন্দ্বটা, প্রবলেমটা ইহুদি ভার্সেস মুসলমান নয়, এটা মনে রাখতে হবে। তো সারা দুনিয়াতেই এখন দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে কেউ যুদ্ধ করতে চায় না। ফ্রান্সের জুনিয়র ডিফেন্স মিনিস্টার অ্যালিস রুফো, তিনি বলেছেন যে আমরা নেটো সৃষ্টি করেছিলাম এই কোন এলাকার কোন প্রণালী, যেমন হরমুজ প্রণালীকে রক্ষা করার জন্য না, বেআইনি ভাবে কোন অভিযানের জন্য। মানে নেটোভুক্ত দেশ উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপ, এর বাইরে কোনো জায়গায় গিয়ে আমাদের কাউকে হামলা করা, কাউকে মানে পুলিশের কাজ করা আমাদের নেটোর কাজ না। তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট বলছেন যে আমার এলাকা, আমার এয়ার স্পেস বা আমার জমি আমি ব্যবহার করতে দেব না যে বিমানে করে ইসরায়েলে অস্ত্র যাবে। ইসরায়েলের বিরুদ্ধে স্পেন, ফ্রান্স, ইটালি, এরা সবাই ইসরায়েলের বিরুদ্ধে এবং ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প সেই জন্য দেখলো যে কোনো সহযোগী পাওয়া যাবে না, হরমুজ প্রণালী জাগিয়ে যাদের নিয়ন্ত্রণে থাকুক, খোলা থাকুক, বন্ধ থাকুক, আমি এখান থেকে চলে যাব। কিন্তু ব্যাপারটা কিন্তু অত সোজা না, এর পেছনে একটা কুমতলব রয়েছে, একটা খারাপ, অতি জঘন্য এবং অতি সাংঘাতিক একটা মতলব রয়েছে। সেটার কথাই আজকে আলোচনা করছি। যে টাইটেলটা দেখেন, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব ভ্লাদিমির পুটিনের একজন ভালো বন্ধু এবং একসময় উনি প্রেসিডেন্ট ছিলেন এবং পুটিনের সহযোগী। তিনি একটা খুবই মারাত্মক কথা বলেছেন, যেটা আমিও বলেছি, জেফরি স্যাক্স বলেছেন। কথাটা কি? যে এই যুদ্ধ একটা পারমাণবিক যুদ্ধের রূপ গ্রহণ করতে পারে। আমি তো একটু নরম ভাবে বলেছি, জেফরি স্যাক্সও তাই। তবে দিমিত্রি মেদভেদেব বলেছেন যে যুদ্ধের প্রতি সমাপ্তি ঘটবে একটা পারমাণবিক যুদ্ধ দিয়ে। যে জন্য ডোনাল্ড ট্রাম্প খুব ভালো মানুষ সেজে, সবাই মনে করছে আর উনি যুদ্ধ বিগ্রহ চান না, উনার 15 দফা, উনার ওই যে ইরানকে পর্যদস্ত করতে হবে, ইরান ক্ষমা চাইবে, এ সমস্ত ইরানের তেল দখল করতে হবে, তেলের খনি দখল করতে হবে, এগুলো বলার পরে হঠাৎ করে একটা 180 ডিগ্রি অ্যাবাউট টার্ন করে উনি বলছেন আমি আর যুদ্ধ করব না, চলে যাব 2-3 সপ্তাহের ভেতরে। এর মধ্যে যা হয়, ইসরায়েল আর ইরান এক্সচেঞ্জ করবে মিসাইল এন্ড বোমা, এই আরেকজনকে মারবে, ও আরেকজনকে মারবে, এভাবে চলবে। তবে সকল যুদ্ধ যেহেতু বাণিজ্য যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া আফ্রিকা ছেড়ে তার প্রভাব এখানে কমে যাক, সে চলে যাক পশ্চিম গোলার্ধে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। তারা চায় জাপান থেকে সাউথ কোরিয়া, তাইওয়ান, চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সর্বত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বিক্রি হোক, অস্ত্র বিক্রি হোক, তারা তাদের কর্তৃত্ব বজায় রাখবে। তেলটা পেট্রোল ডলারের মাধ্যমে তেলের বিক্রি হবে। তারা একটা প্যারাসাইট হিসাবে, একটা মহাশক্তিধর দেশ হিসাবে সারা দুনিয়াকে শাসন করতে চায়। কোল্ড ওয়ারের সময় তাদের
স্লোগান ছিল কমিউনিজম রুখতে হবে। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার নামে পৃথিবীর বহু দেশ আমেরিকার সঙ্গে যোগ দেয় 1945 সালের পর থেকে। 1990-91 সালে সোভিয়েত ইউনিয়ন এবং ইস্টার্ন ইউরোপে কমিউনিজম ভেঙে যাওয়ার পরে তারা কতদিন ইসলামের ধোয়া দিল, ইসলামিস্টরা আসছে, আল কায়দা আসছে, তালিবান আসছে, ওটা এখন সুযোগ মানে লোকজন ওটা আর কিনছে না। এখন নতুন শত্রু সৃষ্টি করতে হবে। নতুন সৃষ্টি হচ্ছে শত্রু হচ্ছে ইরান, শিয়াইট ইরান। সৌদি আরবও ভয় পায় যে এই এরিয়াকে কন্ট্রোল করবে। সুতরাং গালফ স্টেট গুলো, আরব দেশগুলোর সঙ্গে ইরানের যে দ্বন্দ্ব, সেটাও কিন্তু বাণিজ্যিক দ্বন্দ্ব। সকল যুদ্ধই বাণিজ্যের জন্য হয়, পয়সার জন্য হয়, র মেটেরিয়ালের জন্য হয়, মার্কেটের জন্য হয়। এবং এখানে গ্রেটার ইসরায়েল বানিয়ে ইসরায়েল যদি এই অঞ্চলে অধিপতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অনেক নেটো দেশেরও লাভ হবে। তারা তখন মানে 19 শতাব্দীর মতো আগের মতো এখানে কলোনি বানিয়ে শাসন করবে। মানে পৃথিবীটাকে তারা আবার পেছনের দিকে নিয়ে যাচ্ছে প্রায় 200 বছর, 100 বছর গিয়ে আবার দ্বিতীয় মহাযুদ্ধের আগে যেরকম ছিল কলোনি বানিয়ে লুটপাট করবে, যেটা ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তায় কিন্তু স্পষ্ট প্রতীয়মান। আমার ইরানের তেল চাই। এ কি তোর বাবার সম্পত্তি? ভাবটাই যে ইরানের তেল মানে তার তেল। আমরা এই হরমুজ প্রণালী খোলা রাখতে চাই। হঠাৎ করে যখন বলছে বন্ধ হলেও আমরা ছেড়ে চলে যাচ্ছি, এটাইতেই সন্দেহের উদ্রেক হয়। এবং এই সন্দেহ বশবর্তী হয়েই দিমিত্রি মেদভেদেব বলেছেন, যেটা এখন বাংলাদেশের পত্রিকাতেও এসছে, দৈনিক ইত্তেফাক 31 মার্চের পত্রিকাতে হেডলাইন করেছে। উনি বলেছেন পারমাণবিক যুদ্ধ হবে। কারণ সব দিক দিয়ে মার খেয়ে ডিপ্লোম্যাটিক্যালি আর মিলিটারিলি তারা মার খাচ্ছে কনভেনশনাল অস্ত্রের মাধ্যমে। তাই এখন তারা মনে করছে ইরানের কাছে তো বোধহয় পারমাণবিক অস্ত্র নাই, ইসরায়েল ব্যবহার করলে ইসরায়েলের বিরুদ্ধে কে যুদ্ধ করার সাহস পাবে? মার্কিন যুক্তরাষ্ট্র তার পেছনে দাঁড়াবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে চালায় ইসরায়েল জায়নিস্ট লবি। এই ভরসায় একটা নতুন কার্ড গেম খেলা হতে যাচ্ছে এবং সেই খেলায় ইরানকে তারা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে। তো আমরা জানি না ইরানের কাছে পারমাণবিক বোমা আছে কিনা, যেটা বিভিন্ন ইন্টেলিজেন্স বলছে ইরানের কাছে 8-10টা বোমা বানানোর মতো এনরিচড ইউরেনিয়াম আছে এবং 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তারা পারমাণবিক বোমা বানাতে পারে। এমনও হতে পারে এই 4 সপ্তাহ যুদ্ধ হচ্ছে, জুন মাসে যুদ্ধ হয়েছিল, সেখানে ইরান ইতোমধ্যে নিশ্চয়ই আমার ধারণা পারমাণবিক ক্যাপাবিলিটি অর্জন করেছে। তো যুদ্ধটা হলে পারমাণবিক বোমা যদি ইসরায়েল ব্যবহার করে, ইরানও তার পাল্টা জবাব দেবে এবং এর যে ফলাফল যেটা হবে সেটা ভয়ঙ্কর, প্রচন্ড রকম ভয়ঙ্কর, এবং সেটা আমরা কল্পনাও করতে পারি না। আমেরিকা যদি মনে করে ইসরায়েলটা বোমা মেরে দেখ, তারপরে আমরা ইরানকে কন্ট্রোল করবো, পুরো এলাকাটা আমরা কন্ট্রোলে নিয়ে নেব, আবার হরমুজ প্রণালী খুলবে, তেল আসবে, আগের মতো সবকিছু চলবে। কিন্তু এবং ইরানের ফর্দো, নাতাঞ্জ, ইস্পাহানে তারা বোমা বর্ষণ করবে এবং বড় বড় শহরে তারা বোমা ফেলবে। এতে কয়েক লক্ষ লোক কয়েক সেকেন্ডের ভিতরে মারা যাবে। মানে 1 মিনিটের কম সময়ে ইরানের কয়েক মিলিয়ন লোক মারা যাবে এবং তারপরে রেডিয়েশনের প্রভাবের ফলে আরো বহু লোক মারা যাবে। 9 কোটির মধ্যে ধরেন যদি অর্ধেক লোকও মরে যায়, আমাদের অবাক হবার কিছু নেই। তবে ইরানের কাছে যদি বোমা থাকে, সে ব্যবহার করতে পারে, করবেই এবং ইরানের পক্ষে। কারণ এখানে ইরানকে ধ্বংস করে দিয়ে রাজত্ব প্রতিষ্ঠিত করবে, এরপরে তুরস্ককে ধরবে, তারপরে পাকিস্তানকে ধরবে, চীন এবং রাশিয়াকে ধরবে। তাদের কেউ না কেউ এটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হবে। কারণ চীনের জন্য সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ, রাশিয়ার জন্য তাই। রাশিয়া তার স্বার্থ রক্ষার জন্য ইরানের পক্ষে নামা নয়, তারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে নামতে পারে, এর সমূহ সম্ভাবনা রয়েছে। যুদ্ধটা নিউক্লিয়ার বোমাটা একতরফা হবে না এবং এতে মধ্যপ্রাচ্য ধ্বংসপ্রাপ্ত হবে। সৌদি আরব থেকে শুরু করে কাতার, কুয়েত, বাহরাইন এবং
পাকিস্তানের পশ্চিমাঞ্চল এবং তুর্কমেনিস্তান, ওই আশেপাশে কোনো জায়গায় কাস্পিয়ান সির ওই এলাকা, তারপরে ওই পুরা গালফের যতগুলো দেশ আছে, ওমান থেকে শুরু করে বাহরাইন, ইউএই, কাতার, কুয়েত, ইরাক, সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং কি বিভীষিকা যে হবে সেটা আমরা এখন কল্পনা করতে পারি না। কোল্ড ওয়ারের সময় অনেক সিনেমা হয়েছিল, একটা ফেমাস সিনেমা ছিল দ্য ডে আফটার। দ্য ডে আফটারটা আপনারা গুগল করে খুঁজে দেখেন, সেখানে যে পরিণতি কিচ্ছু নেই, মানে শুধু বেঁচে থাকার মধ্যে কিছু ওই আপনার তেলা পোকা আর বিচ্ছু বেঁচে থাকবে, গরু ছাগল হাঁস মুরগি মানুষ কোনো কিছু বেঁচে থাকবে না, যারা থাকবে তারা বেশিরভাগই পঙ্গু হয়ে যাবে। হিরোশিমা নাগাসাকির চাইতে বড় বোমা ব্যবহার হওয়ার এখানে সম্ভাবনা বেশি। সেটা হলে সেটা কল্পনাও আমরা করতে পারি না কি ধরনের ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। কত কোটি লোক রিফিউজি হয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যাবে। আফগানিস্তান থেকে আজারবাইজান, লেবানন, সিরিয়া এবং শিয়া সুন্নি কনফ্লিক্ট, সারা পৃথিবীতে তেলের সংকট, খাদ্যের সংকট, ফার্টিলাইজারের সংকট, পৃথিবী একটা মহা দুর্ভিক্ষে পতিত হবে।